এখন সময় 4:46 আর এসে পৌঁছে গেছি তালসারি। দেখুন কত সুন্দর বিচটা, একদম ফাঁকা। সমুদ্র কিন্তু এখন প্রচুর দূরে গেছে, মানে এখন যেহেতু ভাটা চলছে সমুদ্র অনেক দূরে। আর এই দিকে কিছু ট্রলার রয়েছে, ট্রলারগুলো যখন জোয়ারের জল আসে তখনই কিন্তু ট্রলারগুলো এখান থেকে বেরোতে পারবে। একদম দেখুন কত সুন্দর। আর এদিকে সানসেট হচ্ছে, দারুণ লাগছে সূর্যটা দেখতে। আর এখানে আসলে আপনারা সব থেকে বেশি যেটা উপভোগ করবেন সেটা হচ্ছে লাল কাঁকড়া। এই বিচ জুড়ে প্রচুর লাল কাঁকড়া রয়েছে, প্রচুর। দীঘা, দার্জিলিং এবং পুরীর মতো ভ্রমণপ্রিয় বাঙালির সবথেকে পছন্দের জায়গাগুলোর মধ্যে একটি। সপ্তাহান্তের ছুটি হোক বা যে কোনো কারণে সমুদ্রের কাছে যাওয়াই হোক, আমাদের প্রথম যে জায়গার নাম মনে আসে সেটা হলো দীঘা। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে ভলভো বাসে আমার দীঘা পৌঁছানোর অভিজ্ঞতা। আপনাদের সন্ধান দিয়েছিলাম দীঘায় সুইমিং পুলযুক্ত একটি বাজেট হোটেলের। আপনারা যারা এখনও ভিডিওটি দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। যাই হোক, এ তো গেল গত পর্বের কথা। এই পর্বে আপনাদের জন্য কি কি থাকছে একবার বলে দিই। এই পর্বে আপনাদের জন্য থাকছে কম সময়ে আপনারা দীঘা বা তার পার্শ্ববর্তী এলাকায় কি কি দেখবেন, সেটা একদিনের শর্ট ট্রিপেই হোক বা দুদিনের ছুটি কাটানোর জন্য দীঘা যাওয়াই হোক। পরেরটা কিন্তু আরো বড় হবে, সরে যাও। সময় এখন 4:15 আর কোন রকম লাঞ্চ সেরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। অটো অলরেডি চলে এসেছে, সামনেই দাঁড়িয়ে আছে। তো চলুন অটোয় গিয়ে উঠি। হোটেলের সামনে থেকে একটা অটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়লাম দীঘার এবং দীঘার পার্শ্ববর্তী কিছু জায়গা ঘুরে দেখার জন্য। তবে বলে রাখি, আমরা হোটেল নিয়েছিলাম ওল্ড দীঘায়। নিউ দীঘার তুলনায় ওল্ড দীঘা বরাবরই আমার বেশি পছন্দের। না আছে ভিড়ভাট্টা, না কোনো কোলাহল। আপনারা যারা পরিবার নিয়ে একটু নিরিবিলিতে বা আপনার ভালোবাসার মানুষকে নিয়ে দু একটা দিন একটু কোলাহলমুক্ত জায়গায় থাকতে চান, ওল্ড দীঘা তাদের জন্য আদর্শ একটি অপশন। ওল্ড দীঘায় আমি যে হোটেলে ছিলাম তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। যাই হোক, চলতে চলতে এসে পৌঁছে গেলাম দীঘার বর্ডারে। না, বর্ডার কথাটা আমি বলছি না, এই সাইনবোর্ডটা বলছে। তবে এরপরেই শুরু হয়ে যাচ্ছে ওড়িশা। বাঁদিকের এই রাস্তাটি চলে যাচ্ছে উদয়পুর সি বিচ, যা বাংলার বা উড়িষ্যার গোয়া নামেও পরিচিত। এখন সময় 4:46 আর এসে পৌঁছে গেছি তালসারি। দেখুন কত সুন্দর বিচটা, একদম ফাঁকা। সমুদ্র কিন্তু এখন প্রচুর দূরে গেছে, মানে এখন যেহেতু ভাটা চলছে সমুদ্র অনেক দূরে। আর এই দিকে কিছু ট্রলার রয়েছে, ট্রলারগুলো যখন জোয়ারের জল আসে তখনই কিন্তু ট্রলারগুলো এখান থেকে বেরোতে পারবে। একদম দেখুন কত সুন্দর। আর এদিকে সানসেট হচ্ছে, দারুণ লাগছে সূর্যটা দেখতে। আর এখানে আসলে আপনারা সব থেকে বেশি যেটা উপভোগ করবেন সেটা হচ্ছে লাল কাঁকড়া। এই বিচ জুড়ে প্রচুর লাল কাঁকড়া রয়েছে, প্রচুর। লাল কাঁকড়াগুলোর কাছে যাওয়া যায় না, যত কাছে যাবেন ওরা ওদের যে বাসা রয়েছে বাসার মধ্যে চলে যাবে। তবে দূর থেকে দেখতে কিন্তু অমাইক লাগছে। আর আপনি যদি একটু দুপুরের দিক করে আসেন, মানে 1:30-2, তখন কিন্তু লাল কাঁকড়া একদম ভর্তি হয়ে থাকে। তো আপনাদের আরেকটা কথা বলে দিই, এই যে আমার পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, মানে ওই দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে উড়িষ্যা ট্যুরিজমের পান্থনিবাস। এই তালসারিতে থাকার, মানে সমুদ্রের সামনে থাকার সব থেকে ভালো জায়গা হচ্ছে এই পান্থনিবাস। সময় এখন প্রায় 5টা। আপনারা যারা তালসারি আসবেন অবশ্যই চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসার, নাহলে কিন্তু এই তালসারির সৌন্দর্যটা, মানে এই লাল কাঁকড়া কিংবা এই আশেপাশের বিচটা আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন না। তো অবশ্যই যখন তালসারি আসবেন একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস বলে দিই, এখান থেকে কিন্তু নৌকো করে আপনারা ওই যে চরটা পড়েছে দেখুন, ওই চরে যেতে পারবেন। আর ওখানে কিন্তু পুরো চরটা লাল দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে দূর থেকে বোঝা যাচ্ছে যে পুরো লাল হয়ে রয়েছে, প্রচুর লাল কাঁকড়া রয়েছে ওখানে, প্রচুর লাল কাঁকড়া। সবাই দেখুন ট্রলারে করে ওইখানটায় যাচ্ছে আর তারা ওখান থেকে লাল কাঁকড়া দেখবে। তালসারিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তবে আপনারা যারা দীঘা থেকে এই সাইট সিন করবেন তারা অবশ্যই 3টের আগে হোটেল থেকে বেরিয়ে অটোতে বা আপনাদের গাড়িতে ওঠার চেষ্টা করবেন। আমি আমাদের অটো চালক সঞ্জয়দার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এসে পৌঁছে গেছি আমাদের আজকের দ্বিতীয় স্পট চন্দনেশ্বর টেম্পলে।
এই হচ্ছে উড়িষ্যার চন্দনেশ্বর টেম্পল। চন্দনেশ্বর মন্দির আমাদের দেশের উড়িষ্যা রাজ্যে অবস্থিত। মন্দিরটি আমাদের পশ্চিমবঙ্গের দীঘা থেকেও বেশ কাছে অবস্থিত। এই মন্দিরের আরাধ্য দেবতা ভগবান শিব। ওড়িয়া বর্ষপঞ্জির প্রথম দিনে মন্দির চত্বরে এক বিশাল বার্ষিক মেলা আয়োজিত হয়। শোনা যায় এখানে শিবলিঙ্গটি নিজে থেকেই প্রকট হয়েছিল। ভক্তদের কাছে অত্যন্ত জাগ্রত এই শিব মন্দির। চন্দনেশ্বর শিব মন্দিরে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা আবারও আমাদের অটোতে চেপে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। এবার বুঝলেন তো কেন আমি 3টের আগে বেরোনোর কথা বললাম। যাই হোক, ভিডিওটি মাস 3 আগে রেকর্ড করা। আপলোডের লাইনে থাকা ভিডিওর ভিড়ে তখন পাবলিক করা হয়নি। এখন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা ভিডিওর চাপ একটু কম থাকায় আপলোড করে দিলাম। আমার কাজ তো আমি করে দিয়েছি। এবার সময় আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকার। তাতে যদি একটু উৎসাহিত হয়ে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। চন্দনেশ্বর মন্দির দেখার পর আমরা এসে পৌঁছেছি ওসিয়ানা বিচে। তো এই দেখুন, বেশ সুন্দর সাজানো গোছানো। যদিও এখন রাত হয়ে গেছে, তবে বিচে যাওয়ার জন্য কিন্তু কিছুটা সিঁড়ি ওপরের দিকে উঠতে হবে। অন্য জায়গায় যেমন আমরা নিচের দিকে নামি, কিন্তু এখানে কিন্তু প্রথমে ওপরের দিকে উঠতে হবে এই বিচে যাওয়ার জন্য। আমরা এসে পৌঁছে গেছি ওসিয়ানা বিচে। এই হচ্ছে ওসিয়ানা বিচ। বিচটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। এই দেখুন, এই যে রাস্তাটা, যেই রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে নিউ দীঘাতে। আর বেশ সুন্দর একটা বিচ। তবে দেখুন, এখানটাও লোকজন খুব অল্প, মানে খুব কম লোকজন এখানটায় রয়েছে। খুব একটা দোকানপাটের ভিড় নেই, একদম নিরিবিলি নিস্তব্ধ। আপনারা যদি একটু মানে ফাঁকা নিরিবিলি জায়গায় সময় কাটাতে পছন্দ করেন, সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু একটা আদর্শ জায়গা হতে পারে। এই ওসিয়ানা বিচ পর্যন্ত চেষ্টা করবেন দিনের আলো থাকতে থাকতে ঘুরে দেখার। বিকেলে ওসিয়ানা বিচের রেলিংয়ে বা গার্ড রেলে বসে পরন্ত বিকেলের সৌন্দর্য বেশ ভালোই উপভোগ করার মতো হবে। এরপর ওসিয়ানা বিচ থেকে সোজা এসে পৌঁছলাম ঢেউসাগর। তো এসে পৌঁছে গেছি দেখুন একদম ঢেউসাগরের মেন গেটের সামনে। আর এখানে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে লেখা রয়েছে এন্ট্রি ফিজ, অর্থাৎ টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা পার পার্সন। আর এই দেখুন, এই হচ্ছে ঢেউসাগর। আজ ভিড়টা দেখুন শুধু। অবশেষে একটা লম্বা লাইন দিয়ে টিকিট কাটার পর এসে পৌঁছলাম দেখুন ঢেউসাগর। আর ভিড়টা শুধু দেখুন, মানে সাংঘাতিক ভিড়, সাংঘাতিক ভিড়। পুরো ঢেউসাগর কিন্তু দেখুন সুন্দর লাইটে সাজানো রয়েছে। আর এই দিকে বাচ্চাদের জন্য দেখুন ছোট্ট একটা প্লেয়িং এরিয়া এখানটায় রয়েছে। আর দেখুন পুরো ঢেউসাগরে শুধু লাইট আর লাইট। একটু জুম করি হয়তো ভালোভাবে বোঝা যাবে। এই দেখুন কত সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে। দীঘায় বিনোদনের জন্য বেশ আকর্ষণীয় এই ঢেউসাগর। সন্ধ্যের পর ঢেউসাগর বিভিন্ন আলোকসজ্জায় সেজে ওঠে। এর আগে যখন ঢেউসাগর এসেছিলাম, তখন ঢেউসাগর কিন্তু এতটা সুন্দর সাজানো গোছানো ছিল না, কিংবা কোনো জায়গায় লাইট জ্বলছিল, কোনো জায়গায় জ্বলছিল না। এবার কিন্তু প্রত্যেকটা জায়গা বেশ সুন্দর সাজানো, আর সব জায়গার লাইট জ্বলছে, দেখতে কিন্তু খুবই বেশি ভালো লাগছে। এরপর পায়ে হেঁটেই আপনারা পৌঁছে যেতে পারবেন নিউ দীঘার বিচ মার্কেটে। তবে আমি এবার বিচ মার্কেটের ভিডিও করিনি। প্রত্যেকবার দীঘায় এসে বিচ মার্কেটের ভিডিও করা থেকে নিজেকে এবার বিরত রাখলাম। এখন সময় 8টা, মানে রাত 8টা। রাত বলবো না, সন্ধ্যে বলবো, যাই হোক সময় এখন 8টা। আর আমরা সব সাইট সিন কমপ্লিট করে এখন কিন্তু আবার ফিরে এসেছি আমাদের হোটেলে। তো এই দেখুন, এই হচ্ছে আমাদের হোটেল। রাতের বেলায় কিছুটা এরকম দেখতে বেশ ভালো লাগছে, লাইটগুলো জ্বলছে, দেখতে বেশ সুন্দর লাগছে। হোটেলে পৌঁছে ডিনার সেরে কোনো রকম রাত কাটিয়ে ভোরের দিকে বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান। এখন সময় 5টা 40।
আর আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে সোজা চলে এসেছি এই দীঘা মোহনাতে। ইচ্ছে ছিল এখান থেকে সানরাইজ দেখার, কিন্তু আকাশে মেঘ থাকার কারণে সেটা তো সম্ভব হবে না। তবে প্রায় চলে এসেছি আমরা মোহনা পর্যন্ত। আর এখানে যে মার্কেট রয়েছে বা মোহনাটা কেমন সেটা এক্সপ্লোর করতেই কিন্তু আজকে আমাদের এখানে আসা। এখন সময় হচ্ছে 5:56 আর সূর্য উদয় দেখাচ্ছিল 5:36-এ। আকাশে মেঘ থাকার কারণে সূর্য যখন উঠছিল সেটা কিন্তু আমরা ক্যাপচার করতে পারিনি। এখনও আকাশে মেঘ রয়েছে, তবে এই সময় দেখুন হালকা হালকা সূর্যটা দেখা যাচ্ছে। বেশ কিছুটা উপরে সূর্যোদয় যেহেতু অনেক আগেই হয়ে গেছে, বেশ কিছুটা উপরে রয়েছে সূর্য। তবু দেখুন কালারটা কত সুন্দর লাগছে, পুরো লাল। মোহনার অবস্থা কিছুটা এরকম, বড় বড় ঢেউ আসছে চারিদিক দিয়ে, আর সবাই এখানে ফটো তোলায় ব্যস্ত। তবে বলে দিই, এই সাইডটা হচ্ছে বে অফ বেঙ্গল আর এই দিকটা রয়েছে চম্পা নদীর খাড়ি, তাই এই জায়গাটাকেই কিন্তু বলা হচ্ছে দীঘা মোহনা। দেখুন দেখুন পুরো এই রাস্তা যেটা রয়েছে, রাস্তার উপর দিয়ে কিভাবে জল চলে আসছে। ওই দিকটায় দাঁড়ানো কিন্তু এখন খুব ভীষণই রিস্কি, আর এই দিকটায় তুলনামূলক কম, তবু ঢেউ আসছে। এই দেখুন কিভাবে জল আসছে, দেখুন ভীষণ ঢেউ, ভীষণ। সব থেকে মেন কথা হচ্ছে আপনাদের বলে দীঘা মোহনা এরকম যেভাবে ঢেউগুলো আছে, সবাই তো এটা উপভোগ করতেই আসে, কারণ বেশ কিছুটা জায়গা কিন্তু এইভাবে রাস্তা করে সমুদ্র মাঝখানে নিয়ে যাওয়া হয়েছে। ওই সাইডের ঢেউগুলো দেখুন, একদম পুরো রাস্তার ওপরে সবসময় জল থাকছে। এখানে আনন্দ কিন্তু প্রচুর। এইটার সাথে সাথে এই দীঘা মোহনা রয়েছে কিন্তু সবথেকে বড় এখানে মাছের বাজার। আপনারা যারা আসছেন মোহনা দেখতে, অবশ্যই একসঙ্গে মাছের বাজারটাও দেখে নিতে পারবেন। দীঘা মোহনার এই যে বিচটা, শুধু এই বিচ, এই জায়গাটুকু কিছুটা ভাইব কিন্তু পুরী বিচের মতন, এই জায়গাটুকু শুধু। এই যে যেমনটা আপনাদের আগেই বলেছিলাম, এখানে একটা মাছের বাজার রয়েছে। আপনারা যারা দীঘাতে রান্না করে খাবেন বা বাড়ি ফেরার দিন চিংড়ি বা কাঁকড়া বা কোনো মাছ বাড়ির জন্য নিয়ে যাবেন, তারা এই মাছের বাজার থেকেই অনেক কম দামে মাছ, চিংড়ি বা কাঁকড়া কিনে নিয়ে যেতে পারবেন। বেশ ভালোভাবেই এরা প্যাকিং করে দেয়। যাই হোক, দীঘা মোহনাতে বেশ খানিকটা সময় কাটিয়ে ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে। আপনারা দেখেছিলেন আমরা সকালবেলায় গিয়েছিলাম মোহনাতে। মোহনা থেকে 7টা সাড়ে 7টার মধ্যে আমরা চলে এসেছি রুমে, আর নিয়ে নিয়েছি এই দেখুন ব্রেকফাস্টে রয়েছে বাটার টোস্ট। তো আমি নিয়েছি বাটার টোস্ট, বিট্টু নিয়েছে আলু পরোটা, আর এদিকে রয়েছে প্রীতম। এরপর পালা বাড়ি ফেরার। আমাদের এই সাডেন দীঘা প্ল্যানিংয়ে আমরা কলকাতা থেকে দীঘা এবং দীঘা থেকে কলকাতার যাত্রা করি বাসে। বাসের টিকিট মেক মাই ট্রিপে বা অন্য যে কোনো অনলাইন বাস বুকিং অ্যাপেই আপনারা পেয়ে যাবেন। টিকিটের মূল্য টিকিটের চাহিদার উপর নির্ভর করে বাড়া কমা করে। বাস এখানে দাঁড়িয়ে রয়েছে, সময় হয়ে এসেছে ফিরে যাওয়ার। এসেছিলাম আমরা এক্সপ্রেস লাইনে, যাব হচ্ছে WBSTC, বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যে বাস রয়েছে সেই বাসে করে। তো ব্লগ আর বেশি লম্বা করব না। এই ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সে সাথে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে।